ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্পিকিং পর্বের এই কয়েকটা স্ট্রাকচার নিয়ে। শত শত সেন্টেন্স করা যায় যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এবং এই কয়েকটা সেন্টেন্স দিয়ে অন্তত পক্ষে সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ইউজুয়ালি যে সকল শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো যে এই সকল সেন্টেন্সগুলো আমরা সহজেই ইংরেজিতে টার্ন আউট করতে পারবো। ওকে, সো লেটস স্টার্ট। তো প্রথমে আসা যাক যে আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বর্তমান কালে যদি কোনো কাজ করতে যাই, তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস V1, দ্যাটস মিন হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর অতীতকালে কোনো কাজ করেছিলাম এমন যদি বুঝায়, তাহলে হয় সাবজেক্ট প্লাস V2, দ্যাটস মিন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। এবং আমরা ফিউচারে কোনো কাজ করব এমন যদি কোনো কিছু বসে বুঝায়, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। আমরা শুধুমাত্র এই তিনটা স্ট্রাকচার দিয়ে দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমরা যে কোনো সেন্টেন্স বিল্ড আপ করতেই সক্ষম হব। এবার আমাদের আসা যাক, এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার আমরা জানি যে ইনডেফিনিট টেন্সের ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ড ওয়ান ইজ ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য ফিউচার ইনডেফিনিট টেন্স। যেহেতু এখানে জায়গার স্বল্পতা আর একদম ছোট করে লিখলে দেখাও যাবে না, বোঝাও যাবে না, এর জন্য আমি লাস্ট যে ফিউচার ইনডেফিনিট এটা লিখিনি, বাট মুখে বলছি। তো লাস্ট ফিউচার ইনডেফিনিটটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। অন্যদিকে আমরা জানি যে আয়ের পরে শ্যাল বসে, যদিও বা শ্যাল বসে, কিন্তু আমরা বর্তমানে যে বইগুলো নতুন করে প্রেস করা হয়েছে এই বইগুলোতে দেখতে পাই যে আয়ের পরে শ্যাল নয় উইলের ব্যবহার করেছে। সো আমরা এই নিয়মটাকেই ফলো করতে পারি, সাবজেক্ট প্লাস উইল প্লাস হচ্ছে V1, এটা দিয়ে আমরা ফিউচার করতে পারবো। সো আমরা এখন প্রথম যখন সকালে ঘুম থেকে উঠি, তো আমরা আগে এটা ভাবি ইনডেফিনিট টেন্সের। তো ইনডেফিনিট শব্দের অর্থ কি? ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ। তো সাধারণভাবে যে কাজ বর্তমানে হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যে কাজ অতীতকালে হয়েছিল ফার্স্ট ইনডেফিনিট। অন দ্য আদার হ্যান্ড ফিউচারে কোনো কাজ হবে এমন যদি বুঝায়, তাহলে ফিউচার ইনডেফিনিট। তাহলে এবার আমরা দেখি সাবজেক্ট প্লাস V1, বাদবাকি আমাদের জানার দরকার নয় বাকি কি আছে, নর্মালি বাকিগুলো সেন্টেন্সের ওয়ার্ড অনুযায়ী বসে যায়, কিন্তু এতটুকুন করলে পারে এই নিয়মটুকুন ফলো করেই আমরা সারাদিনের ইংরেজিতে কথা বলে সক্ষম হব আশা করা যায়। সো প্রথমে যদি সাবজেক্ট বসাই, সাবজেক্ট এখানে আমরা শুধুমাত্র আই ব্যবহার করেছি, কারণ আইয়ের পরে ন্যাচারালি ভার্বের পরে প্রেজেন্ট ইনডেফিনিটে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হলে তখন আবার বিষয়টা কেমন একটা ওয়ার্ড লাগবে। আমাদের এই স্পিকিং ইংলিশ, অন দ্য আদার হ্যান্ড রাইটিং ইংলিশ, এই দুইটা কিন্তু একই মিক্সিং আপ একটা টপিকস। এই টপিক্সটা পরপর আমাদের 10টা ভিডিও দেওয়া থাকবে। এই ভিডিওগুলো পরপর যদি আমরা রিভাইজ করি, তো দেখা যাবে যে আমরা সহজেই ইংরেজি লেখা এবং বলা শিখে যাব। পরবর্তীতে আমাদের যে স্পিকিং টেস্টের জন্য এই যে প্রত্যেকটা সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ করে শিখছি, এই সেন্টেন্সগুলোকেই আমরা ইন্টারোগেটিভ করে শিখব। কারণ আমরা জানি কনভারসেশন করতে হলে একজন হচ্ছে বক্তা, আরেকজন হচ্ছে নট অনলি লিসেনার, ওয়ান উইল বি কোশ্চেন পারসন, অ্যানাদার উইল বি দ্য অ্যান্সার্ড পারসন। অর্থাৎ হচ্ছে একজন প্রশ্ন করবে, একজন উত্তর দেবে। তো প্রশ্ন উত্তর পর্ব থাকতে হলে অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ obviously must and must is must. ওকে, তো আগে আমরা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী যে পরিবর্তনটা আছে এই পরিবর্তনটা আমরা করব প্রথমে, পরবর্তীতে একই সাথে 12টা টেন্সের কিভাবে আমরা পরিবর্তন করি এভাবে করব। তো যেহেতু শুরু হয়েছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাট দ্য সেম টাইম স্পিকিং টেস্ট, সো প্রথম পর্বে আমাদের যেটা করা দরকার আমার মনে হয়েছে যে এভাবে স্টার্ট করলে সম্ভব। কারণ আমি দেখেছিলাম যে আমার গত পর্বে যে আমাদের স্টুডেন্ট নিউ কারিকুলামে ছিল, এদেরকে আমি ঠিক সেম ওয়েতে, কারণ আমি যেটা বুঝেছিলাম যে আমাদের বিভিন্ন যে সামেটিভ অ্যাসেসমেন্ট, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ক্লাস যে অ্যাক্টিভিটিগুলো ছিল, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ছিল। সো অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ছিল
হচ্ছে যে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। সো আমার কাছে এটা যদিও বা কনফিউজড মনে হয়েছিল হাউ ইট ক্যান বি পসিবল, বিকজ আমরা জানি যে বাংলাদেশের শিক্ষার যে মানদণ্ড সেই হিসেবে আমাদের স্টুডেন্টরা অতটাও সো ফাস্ট নয় যে যাতে করে এত সহজেই ফ্রি হ্যান্ড ইংলিশ লিখে তাদের যে পেয়ার্স ওয়ার্কস অর গ্রুপ ওয়ার্ক ছিল এটা করতে পারবে। সো এটা আমি অনেক অ্যানালাইজ করে দেখেছি যে এভাবে যদি কয়েকদিন করার পর দেখা গেছে যে তারা ফ্রি হ্যান্ড ইংলিশ লেখা শিখেছে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন যে ক্লাসের প্রত্যেক দিন তাদের যে প্রেজেন্টেশন করা হতো, প্রতিদিন প্রেজেন্টেশন ক্লাস তাদের মধ্যে একটা বড় পরিবর্তন এনেছে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে কেউ যদি ইংরেজিতে কথা বলতে চায় অবভিয়াসলি তাকে প্রেজেন্টেশনের উপর গুরুত্ব দিতে হবে। আর যাই শিখুক না কেন, এখন কথা হচ্ছে যে প্রেজেন্টেশন দিতে হলে অবশ্যই একটা সারাউন্ডিংস দরকার হয়, কারো সামনে বলতে হয় এমন না। সবার প্রথমে ইংরেজি শিখতে হলে নিজের সাথে নিজের যুদ্ধটাই করে যেতে হবে। সব সময় যেমন আমরা যে প্রোনাউন্সিয়েশন আছে, এই প্রোনাউন্সিয়েশনটাও শুধুমাত্র একা প্র্যাকটিস করতে হবে। আর একা প্র্যাকটিস না করলে এভাবে শেখাও যাবে না। তখন মনে হবে যে এই যে কি এবিসিডি, এটার আবার পড়ার কি আছে, এটা আবার বোঝার কি আছে। কিন্তু আমাদের যে ইংরেজি যে অ্যালফাবেটের 26টা আছে, কনসোনান্ট আছে এবং এর যে সাউন্ডস আছে 44টা, এই 44টা সাউন্ডস এবং এই যে অ্যালফাবেট 26টা, এর ভিতরে কিন্তু পুরো প্রোনাউন্সিয়েশনটাই নিহিত থাকে। সো এটাও যেমন আমাদের হচ্ছে নিরিবিলি করতে হবে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে যে কোশ্চেন মেকিং। তো শুরুতেই আমার যতটা মনে হয়েছে, আমরা সকালে ঘুম থেকে উঠতে গিয়ে সন্ধ্যায় মানে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করি বাংলায়। এগুলোর বাংলা আমরা জানি বাট ইংরেজি জানি না। তো আমরা যদি বলি, আজকের কথা যদি বলতে চাই, আই ওয়েক আপ, তার মানে হচ্ছে আমি ঘুম থেকে উঠি। এখন যদি বলি আমি ঘুম থেকে উঠেছিলাম, তাহলে কি হবে? আই ওক আপ, আই ওক আপ। আর যদি বলি যে আমি ঘুম থেকে উঠব, আই উইল অ্যাওয়েক আপ, আই উইল অ্যাওয়েক আপ। এই যে এই প্রেজেন্ট ফর্মটা থেকে যাবে, কারণ আমরা জানি সকল মডেলের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে যায়। পরবর্তী যে কথা আছে যে আই ব্রাশ মাই টিথ, এই যে দেখি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আমার দাঁত ব্রাশ করি। যদি বুঝাই যে আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশড মাই টিথ। আর যদি বলি আমি আমার দাঁত ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ। এবার আমি আমার শাওয়ার নিই, মানে আমি আমার গোসল করি, এটা যেটা বোঝায় তা, অথবা হচ্ছে স্নান করি, এক্ষেত্রে হবে হচ্ছে আই টেক শাওয়ার। আর যদি এটাকে আমরা পাস্ট ফর্ম করি তাহলে হবে কি আই টুক শাওয়ার। এখানে শুধু ভার্বটাই পরিবর্তন হবে, বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর ফিউচার যদি বলে আমি স্নান করব, তাহলে কি হবে? আই উইল টেক শাওয়ার, আই উইল টেক শাওয়ার। এবার আমি আমার ব্রেকফাস্ট প্রস্তুত করি, তাহলে কি হবে? আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট। আমি আমার ব্রেকফাস্ট প্রস্তুত করেছিলাম, আই প্রিপেয়ার্ড মাই ব্রেকফাস্ট। এখানে শুধু ইডি হবে, আই প্রিপেয়ার্ড মাই ব্রেকফাস্ট। আর যদি ফিউচারে হয় আই উইল প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট। এবার আমি হচ্ছে রেডি হই, যেমনভাবে আমরা বলি আচ্ছা আমি রেডি হচ্ছি না কোথাও যাওয়ার জন্য, যে অফিসে যাওয়ার জন্য, এটা হচ্ছে একজন অফিস গোয়িং কোনো একজন চাকরিজীবী বা কর্মজীবী মানুষের একটা অ্যাক্টিভিটি, সেই হিসেবে ডেইলি রুটিনটা সাজানো হয়েছে। এরপর হচ্ছে আমি ড্রেস পরি, এটার ইংরেজি হচ্ছে আই গেট ড্রেসড। আমি ড্রেস পরেছিলাম, এটা হলে কি হবে? আই গট ড্রেসড। আমি ড্রেস পরবো, আই উইল অর শ্যাল গেট ড্রেস। এবার হচ্ছে আই গ্যাদার মাই থিংস ফর ওয়ার্ক। আমি চাকরিতে অথবা আমার কাজে যাওয়ার জন্য আমার জিনিসপত্র গোছাই আর সাজাই আর প্রিপেয়ার করি। এটার জন্য কি হচ্ছে? আই গ্যাদার মাই থিংস ফর ওয়ার্ক। এটাকে যদি ফার্স্ট ফর্ম করি তাহলে কি হবে? আই গ্যাদার্ড মাই থিংস ফর ওয়ার্ক। আর ফিউচার যদি করি তাহলে কি হবে? আই উইল গ্যাদার মাই থিংস ফর ওয়ার্ক। এবার পরে যে সেন্টেন্সটা আসছে, আই টেক দ্য বাস টু ওয়ার্ক, অর্থাৎ কাজে যাওয়ার জন্য আমি বাসে উঠি বা বাস নিই।
কি হবে? I take the bus to work. I take the bus to work. আর কাজে যাওয়ার জন্য বাস নিয়েছিলাম, I took the bus to work. I took the bus to work. কাজে যাওয়ার জন্য বাস নিব, সেক্ষেত্রে হবে I shall take the bus to work. I shall take the bus to work. এই টুকটা তখন আর পাস্ট থাকলো না, প্রেজেন্ট হলো, কারণ উইল অথবা শ্যাল এগুলো হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসে। আর আমরা বাংলা ভাষায় যদি ফিউচার কিছু বুঝাই, সাধারণভাবে বে, বো বা যদি বাংলা ভাষার শব্দ থাকে সেখানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ব্যবহার করতে হয়। তাহলে আই স্টার্ট মাই ওয়ার্ক ডে, অর্থাৎ আমি আমার কাজের দিনটা শুরু করি। ইংরেজি কি? আই স্টার্ট মাই ওয়ার্ক ডে। আই স্টার্ট মাই ওয়ার্ক ডে। আমি আমার কাজের দিনটা শুরু করেছিলাম। I started my work day. I started my work day. এবার যদি বলি যে আমি আমার লাঞ্চ খেয়েছিলাম, তাহলে কি হবে? দুপুরের খাবার খেয়েছিলাম। দুপুরের খাবার খাই, I take lunch. আর দুপুরের খাবার খেয়েছিলাম, I took lunch. আর যদি বলি দুপুরের খাবার খাবো, I will take lunch. এবার যদি বলি আমি রাতের ডিনার রান্না করি, তাহলে কি হবে? I cook dinner. I cook dinner. আর যদি বলি রাতের খাবার রান্না করেছিলাম, I cooked dinner. I cooked dinner. আর যদি ফিউচারে হয় তাহলে কি হবে? I will cook dinner. I will cook dinner. তার মানে আমি ফিউচারে মানে আগামী দিন রান্না করব। I relax. আমি বিশ্রাম নিই। তাহলে আমি বিশ্রাম নিই, ইংরেজি কি হচ্ছে? I relax. আমি বিশ্রাম নিয়েছিলাম, I relaxed. I relaxed. আমি বিশ্রাম নিব, I will relax. I will relax. আমি বিছানায় যাই, I go to bed. এবং ফাইনালি একদম শেষে গুড নাইটের যে মুহূর্ত, I go to bed. আমি বিছানায় যাই, আমি বিছানায় গিয়েছিলাম, I went to bed. I went to bed. আমি বিছানায় যাব, I will go to bed. ওকে ডিয়ার ভিউয়ার্স, এভাবে যদি আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সেন্টেন্স আমরা সারাদিন যে অ্যাক্টিভিটিগুলো করি, এটাকে আসলে ইংরেজি শিখতে হলে নিজের ভিতর থেকে শিখতে হয়। এর জন্য কি করতে হবে? আমাদেরকে প্রত্যেক দিন যা কিছুই করি না কেন, ওই কথাটা বাংলায় যখন বললাম ওটাকে আবার যতটা সময় পাবো ওইটা নিজের মধ্যে থেকে ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। যখন দেখা যাবে যে আমাদের চিন্তার ভিতরেও ইংরেজিটা চলে আসছে, তখন সহজেই দেখা যাবে একটা না একটা সময় ইংরেজির একটা সুন্দর ফিডব্যাক চলে আসছে। নিজের মধ্যেই এক ধরনের গ্রো আপ চিন্তা করা যাবে যে হ্যাঁ আমি পারি, আমার দ্বারা হবে। আর লেখা শেখা তো আসলেই আমার কাছে মনে হয় ইজি, আর মাত্র 12টা স্ট্রাকচার মনে রাখলে এবং এটা দ্বারা কি বুঝায়, কি করতে হচ্ছে এটা মনে রাখলে ফ্রি হ্যান্ড ইংলিশ লেখা যায়। তো আজকে আমরা যেটা শিখছি হচ্ছে ইনডেফিনিট টেন্স, এটার একটা ওভারঅল রিভিউ দিতে চাচ্ছি। তো ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বাক্য। বর্তমানকালে যে সকল সাধারণ বাক্য আছে প্রেজেন্ট ইনডেফিনিট, অতীতকালে সাধারণভাবে যে সকল কাজ হয়েছিল এমন বোঝায় ফার্স্ট ইনডেফিনিট, এবং ফিউচারে কোনো কাজ সাধারণভাবে হবে এমন বোঝায় এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এবার তিনটারই স্ট্রাকচার আমরা করেছিলাম, সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এবং ফিউচারে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হচ্ছে V1। ওকে ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার নিজের কাছেও সার্থকতা মনে হবে যে পরবর্তী ভিডিও আরও কতটা সহজ করে করা যায়, যাতে করে সহজেই ইংরেজিতে কেউ লিখতে পারে, ইংরেজি কেউ বলতে পারে। কারণ বর্তমান প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজির ছাড়া কোনো ওয়েই নাই। ছোটোখাটো যে কনভারসেশন, এই কনভারসেশন থেকে শুরু করে আমরা যেহেতু দিনে দিনে গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছি, সেহেতু ইংরেজির কোনো বিকল্প নাই। ইংরেজি শিখতে হলে এই যে অ্যাক্টিভিটিটা অবশ্যই অনেক উপকারী হবে। ধন্যবাদ সবাইকে।